গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, গ্লেব এনফিল্ডের লেখা গল্প কৃতদাস। গল্পের বিভিন্ন চরিত্র স্প্যাস্কি, রোবট বিশেষজ্ঞ এরেম এবং ক্যালিস্টাভ। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে সৃজন গুপ্ত। গল্পের এডিট দীপায়ন মালাকার। গল্পের অডিও এসএফএক্স এবং মাস্টারিং মাইকেল রনি মল্লিক। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গ্লেব এনফিল্ডের লেখা কৃতদাস। সাইরেনের তীক্ষ্ণ শব্দ কানে আসতেই টেলিফোনের রিসিভারটা ঝট করে টেনে নিল স্প্যাস্কি। বাঁ হাতের তর্জনী দিয়ে ফোনের ডায়াল ঘোরাতে ঘোরাতে ডান হাতের আঙুল দিয়ে কারখানার নিরাপত্তার জন্য নির্দিষ্ট সুইচগুলোকে টিপে যাচ্ছিল সে। রোবট বিশেষজ্ঞ ভদ্রলোক ফোনটা ধরতেই চেঁচিয়ে উঠল স্প্যাস্কি। সর্বনাশ হয়ে গেছে, এখানে আমি কিচ্ছু করতে পারছি না, এখানে সর্বনাশ হয়ে গেছে। মানে কি ব্যাপার? রোবট বিশেষজ্ঞ স্প্যাস্কির কথা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। আসলে কারখানায় একটা দুর্ঘটনা ঘটেছে। ভেতরের দেওয়ালে একটা ফাটল ধরেছে, সিলিকন তোড়ে বেরিয়ে আসছে তার মধ্যে দিয়ে। তো সিলিকন বেরোনোটা বন্ধ করা যাচ্ছে না? আরে বললাম যে দেওয়ালে একটা ফাটল দেখা যাচ্ছে। তাহলে তো এক্ষুনি সেটা মেরামত করতে হয়। তা তো বটেই। আপনাকে জিজ্ঞাসা করছি, ওই ফাটলটা মেরামত করতে কি আমি এরেমকে পাঠাতে পারি? এরেম? ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন এবং তারপর বললেন, ও কি পারবে? দেখুন, যা ভালো বোঝেন। রিসিভার নামিয়ে রেখে মেরামতির যন্ত্র চিহ্নিত সুইচে আঙুল রাখল স্প্যাস্কি। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে এরেম এসে দাঁড়ালো ঘরের ভেতরে। ওর চারটে স্ফটিক লেন্স প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে চেয়ে রইল স্প্যাস্কির দিকে। আমাদের এই বিশাল ক্রিস্টালাইজার যন্ত্রের সমস্ত ব্যাপার স্যাপার তুমি তো জানোই। ওটার দক্ষিণ দিকের দেওয়ালে একটা বিচ্ছিরি ফাটল দিয়ে গলন্ত সিলিকন বেরিয়ে আসছে। স্প্যাস্কি বোঝানোর চেষ্টা করে। তবে ঠিক কোথায় সে ফাটলটা তৈরি হয়েছে তা তোমায় বলতে পারছি না। আসলে তারগুলো পুড়ে গিয়ে টেলিভিশনটা কাজ করছে না তো। ভেতরে গরমটা কেমন? ক্যাঁচক্যাঁচে গলায় জিজ্ঞাসা করল এরেম। এই 1000 ডিগ্রি সেলসিয়াস মতো হবে। অবশ্য ওটা ক্রমশ বাড়ছে। কতটা তরল রয়েছে ক্রিস্টালাইজারের মধ্যে? 10 লক্ষ টন। তাপ নিরোধক জিনিসপত্র সব মেশিনের ভেতরে ঢোকার মুখে পাবে। এবার তাহলে তুমি ভেতরে ঢুকে পড়ো, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এরেম ঘর ছেড়ে বেরিয়ে যেতেই স্প্যাস্কি গা এলিয়ে দিল চেয়ারে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়ালো সিগারেটের প্যাকেটের দিকে। স্প্যাস্কি যখন সিগারেটে প্রথম সুখো টান দিচ্ছে, এরেম তখন যান্ত্রিক পদক্ষেপে ক্রিস্টালাইজারের মধ্যে ঢুকে দরজা দিয়েছে। ভেতরে ঢুকতেই আগুনের তীব্র হলকা এসে এরেমের গায়ে লাগে। ওখানকার উষ্ণতাই 500 ডিগ্রি সেলসিয়াস। এরেম প্রথমেই দেখে নিল ওর বুদ্ধি এবং স্মৃতির জন্য নির্দিষ্ট স্ফটিক দুটি কাজ করছে কিনা। এর জন্য 2 সেকেন্ড অপেক্ষা করতে হলো। তারপর একটু এগিয়ে আরও একটা দরজা খুলে যন্ত্রের কেন্দ্রীয় অংশে পা রাখল এরেম। সামনে সেরামিকের দেওয়াল। 1000 ডিগ্রি উষ্ণতায় তার রং টকটকে লাল। এরেম দেখল মাথার ছাদ থেকে মিটার আষ্টেক নিচে দেওয়ালের গায়ে একটা এবড়ো খেবড়ো ফাটল, আর তা দিয়েই আগুনের ধারায় বেরুচ্ছে গলন্ত সিলিকন। অসংখ্য আগুনের ফুলকি
ছিটকে যাচ্ছে চারিদিকে। ফাটলটা দেখতে পেয়েছি। রেডিও টেলিফোনে খবরটা জানিয়ে দিল এরএম। ওকে, গুড। বেশ বড় সড়ো নাকি? জিজ্ঞাসা করে স্প্যাসকি। এই মিটার তিনেকের মতো লম্বা। অলরাইট, কাজটা তাহলে শুরু করে দাও, বলে স্প্যাসকি। শিরা উপশিরার মতো অসংখ্য ধারায় ভারী তরল নেমে আসছে দেওয়ালের কাবে। ওগুলোকে পেরিয়ে ফাটলের কাছে পৌঁছনো বেশ কঠিন। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো এরএম। তারপরই লম্বা সাঁড়াশির মতো যন্ত্রের সাহায্যে আগুন নিরোধক তুলো টেনে আনলো দরজার কাছ থেকে। এবারে ওকে ফাটলটার কাছে যেতে হবে। ওর পায়ের তলায় যে যন্ত্রাংশটা ওকে লিফটের মতো ওপরে তুলে দেবে সেটাকে শেষবারের মতো পরীক্ষা করে নিল এরএম। ফাটলের চারপাশের উষ্ণতা 1200 ডিগ্রি। এরএম জানে যে যন্ত্রপাতিগুলি নিয়ে ও কাজ করবে তাদের তাপ সহ্য করার ক্ষমতা আর মাত্র 100 খানেক ডিগ্রি বেশি। পায়ের তলার উত্তোলক যন্ত্রটাকে সে চালু করল। ফাটলটার কাছে এবারে উঠছি। আর একটু তাড়াতাড়ি করো এরএম, কি করছো? স্প্যাসকি চিৎকার করে ওঠে। এরএমও জানে ওর আরও তাড়াতাড়ি ফাটলটার কাছে পৌঁছনো দরকার, কিন্তু কিচ্ছু করার নেই। উত্তোলক যন্ত্র ওই প্রচণ্ড তাপে ওকে মিনিটে 3 মিটারের বেশি তুলতে অক্ষম। এরএমের শরীরের ওপরের দিকের দুটো যন্ত্রাংশ, যেগুলিকে অনায়াসেই ওর হাত বলে ধরে নেওয়া যায়, তাদের সাহায্যে মাঝে মাঝে দেওয়ালে ভর দিচ্ছিল ও। যতই উপরে উঠছিল দেওয়ালের গায়ে গলন্ত সিলিকনের ধারাগুলি চওড়ায় বাড়ছিল ততই। ফাটলটার কাছাকাছি আসতেই এরম টের পেল দেওয়ালের ফাঁক দিয়ে গলন্ত তরল ছলকে ছলকে বেরিয়ে আসছে। হঠাৎ কিছু বোঝার আগেই এক ঝলক উত্তপ্ত সিলিকন এসে পড়ল দেওয়ালের গায়ে ভর দিয়ে রাখা ওর একটা হাতের ওপর। এরম টের পেল ওই প্রচণ্ড তাপে দুমড়ে মুচড়ে হাতটা ওর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিচের মেঝেই গিয়ে পড়ল। ওর ভারী শরীরটাও টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এরএম কোমর থেকে একটা বাড়তি যন্ত্রাংশ দেওয়ালের দিকে বাড়িয়ে ধরে নিজের পড়ে যাওয়াটা আটকালো। কাজ কেমন চলছে? হেডফোনে স্প্যাসকির গলা শোনা যায়। এত চুপচাপ কেন হয়ে? আমি ফাটলটার কাছে আসতে পেরেছি। ক্ষীণ কণ্ঠে জবাব দেয় এরএম। উত্তোলক যন্ত্র অর্থাৎ লিফটটা ওকে দেওয়ালের আরও কাছে নিয়ে যেতে অক্ষম। যন্ত্রের সঙ্গে পায়ের সংযোগটা ছিন্ন করতেই অবশ্য দেওয়ালের দিকে আরেকটু এগিয়ে যাওয়া সম্ভব হলো এরএমের পক্ষে। ফাটলটা ওর কাছ থেকে এখন মাত্র 2 মিটার দূরে। হ্যাঁ, এখান থেকে মেরামতির কাজটা চালানো তাও যায়, মনে মনে ভাবল এরএম। তাপমাত্রা ইতিমধ্যে 1500 ডিগ্রি ছাড়িয়েছে। সামনের দেওয়ালটা কেমন যেন অস্পষ্ট ঠেকছে এরএমের। ফাটল দিয়ে বেরিয়ে আসা ফুটন্ত তরলের আঁচে চোখ মুখ ঝলসে যাচ্ছে। এতে একাগ্রতা নষ্ট হয়। ওর ইলেকট্রনিক মগজ যাতে ঠিক মতো কাজ করে তার জন্য প্রাণপণ চেষ্টা চালালো এরএম, কিন্তু গরমটা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। এরএম টের পেল ওর বুদ্ধিকে চালনা করে যে স্ফটিকখণ্ড তাও নষ্ট হতে বসেছে, অথচ ওটা পুরোপুরি অকেজো হওয়ার আগেই মেরামতের কাজটা সারতেই হবে। অ্যাসবেস্টাসের জ্যাকেট ফুঁড়ে প্রচণ্ড তাপ শরীরে এসে পৌঁছচ্ছিল। 4টে চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। তা সত্ত্বেও মনস্থির করে ফাটলটা সারাইয়ের জন্য যা যা করণীয় তা ঠিক করে যাচ্ছিল এরএম।
একবার মনে হলো ওই প্রচণ্ড তাপে আর কয়েক মিনিটের মধ্যেই বুঝি গোটা শরীরের কলকবজাগুলো সব অকেজো হয়ে যাবে। আহ, এই সময় যদি কয়েক সেকেন্ডের জন্যও ঠান্ডা হওয়া যেত। শরীরটাকে জুড়িয়ে নেওয়ার উপায় নেই যে, তাও কিন্তু নয়। চারপাশের পাখাগুলো চালিয়ে দিলেই হয়, কিন্তু তাতে সিলিকন জমে যাওয়ার সম্ভাবনা থাকে। খানিকটা দ্বিধার সঙ্গেই ফোনের মধ্যে দিয়ে স্প্যাস্কিকে জিজ্ঞেস করলো এরেম, মাত্র 20 সেকেন্ডের জন্য কি পাখাগুলো চালাতে পারি? না, স্প্যাস্কির উত্তর তৈরি ছিল। কোনো অবস্থাতেই নয়, সিলিকন সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি এতক্ষণ ধরে কি করছো বলো তো ওখানে? মেরামতের কাজটা শুরু করছি। এরেম জানত স্প্যাস্কি পাখা চালানোর অনুমতি দেবে না, অথচ ব্যাপারটা ওর কাছে প্রায় মৃত্যুদণ্ডের সামিল। তা হোক, ও তো নেহাতি একটা যন্ত্র। 10 লক্ষ টন সিলিকনের দাম নিশ্চয়ই ওর তুলনায় অনেকটাই বেশি। শান্ত মনে কাজ শুরু করে দিল এরেম। শরীরের মধ্যে পোড়ার যে যন্ত্রণা হচ্ছিল তাকে আর গুরুত্ব না দিয়ে এরেম ওর কোমরের সঙ্গে বাঁধা যন্ত্রপাতির বাক্স থেকে একটা লম্বাটে সাঁড়াশি ধরনের জিনিস বের করল। যন্ত্রের ডগায় বেশ খানিকটা তাপ নিরোধক তুলো গুজে নিয়ে ফাটলটার দিকে এগিয়ে ধরল এরেম। তরলের স্রোত অবশ্য তাতে বন্ধ হলো না, উল্টে সাঁড়াশিটাই বেঁকে দুমড়ে নিচে পড়ে গেল। একটা হাত অকেজো, বাকি হাতটা দিয়ে কাজ সারতে হচ্ছিল ওকে। ওই হাতটা দিয়েই আগেরটার মতোই আরও একটা যন্ত্র বার করলো এরেম। আবার আগের মতোই তাতে খানিকটা তাপ নিরোধক তুলো নিয়ে ফাটলটার মুখে চেপে ধরার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গেই ঠিক আগের মতোই যন্ত্রটার টাংস্টেনের তৈরি হাতল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল নিচে। কেমন যেন সব গোলমাল ঠেকছে এরেমের মনে হলো। বুদ্ধি যেন আর কাজ করছে না। জন্মের পর প্রথম দিনের স্মৃতি হঠাৎ ভেসে উঠল মনের মধ্যে। মন থেকে সমস্ত স্মৃতি ঝেড়ে ফেলে কাজে মনোযোগ দেওয়ার বৃথাই চেষ্টা করল এরেম। পুরনো দিনের সমস্ত ঘটনা, যে কারখানায় ওকে তৈরি করা হয়েছিল সেখানকার লোকজনের মুখ, জীবনের সেই প্রথম আলো দেখার আনন্দ এরেমের মনে বারবার ভেসে উঠছিল। কারখানার মেশিনের আওয়াজ, লোকজনের কথাবার্তা সব কিছুকে ছাপিয়ে উঠছিল একজনের উৎফুল্ল কণ্ঠস্বর। এই আমাদের নতুন বুদ্ধিমান রোবট, তোমার অস্তিত্বকে স্বাগত জানাই। কিছুক্ষণের স্তব্ধতা, তারপরই এরেমের খেয়াল হলো সাঁড়াশি ধরনের যন্ত্র আর একটাই অবশিষ্ট রয়েছে ওর কাছে। তা দিয়েই শেষ চেষ্টা চালাতে হবে। আবার খানিকটা তুলো নিয়ে ফাটলের মুখে ঠেসে ধরল ও। এবার আর লক্ষ্যে ভুল হয়নি। তাপ নিরোধক তুলো গলন্ত সিলিকনের স্রোতকে আটকাতে পেরেছে। যন্ত্রটাকে টেনে নিয়ে তার ডগায় আবার নতুন করে তুলো আটকে সেই ফাটলের মুখে চেপে ধরে এরেম। তৃতীয়বারে নেওয়া তুলোর স্তূপটা ফাটলের মুখ পুরোপুরি বুঝিয়ে দিল। ব্যাস, কাজ শেষ। এবারে নেমে আসতে হবে। কেউ যেন টেলিফোনে কিছু বলছে। স্প্যাস্কি হবে বোধহয়। এরেম অতি কষ্টে বলার চেষ্টা করে, মেরামত হয়ে গেছে, কাজটা শেষ। মেরামত হয়ে গেছে, কাজটা শেষ। কাজটা শেষ, কাজটা শেষ। এলোমেলো চিন্তা আবার ওকে আচ্ছন্ন করে ফেলেছে। ওদের মতো বুদ্ধিসম্পন্ন রোবটদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই জায়গার ছবিটা এরেমের মনের মধ্যে ফুটে উঠছিল বারবার। ওদের শিক্ষক কালিস্তভের চিৎকার বাজছিল এরেমের কানের মধ্যে। উঠে দাঁড়াও, ওই বাঁদিকের দেওয়ালটা ধরে এগিয়ে যাও, ঘরের ছাদটাকে ধরার চেষ্টা করো। হ্যাঁ, স্টেডি স্টেডি, গো ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড, এগিয়ে যাও, এগিয়ে যাও।
প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন শেষ দায়িত্বটার কথা মনে পড়ছিল ওর। সেই সমুদ্রের ধারে পাথরের স্তূপ জড়ো করে বাঁধ দেওয়ার চেষ্টা। অতীত দিনের টুকরো টুকরো স্মৃতিগুলো মনের মধ্যে ভাসছিল ওর। এরম খেয়াল করেনি কখন যে ওর শরীরের নিচের অংশটা খসে পড়ে গিয়েছে। সব জ্বালা যন্ত্রণার অবসান। শরীরের কেন্দ্রীয় মোটরটাও ঘর ঘর শব্দ তুলে বন্ধ হয়ে গেল। ভাঙা রেকর্ডের মতো একটা আওয়াজ যদিও ভেতরের কোনো একটা যন্ত্র থেকে বারে বারে বেরিয়ে আসছিল। কাজটা শেষ, কাজটা হয়েছে, কাজটা শেষ, কাজটা হয়েছে, মিশন অ্যাকমপ্লিশ, মিশন অ্যাকমপ্লিশ। স্প্যাসকি সিগারেটে শেষ টানটা দিয়ে ফিল্টারের অংশটাকে অ্যাশট্রেতে গুঁজে দিল। তারপর টেলিফোন রিসিভারটা কাছে টেনে নিয়ে রোবট বিশেষজ্ঞের নাম্বারটা সবে ঘোরাতে শুরু করেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। ক্রিস্টালাইজার এখন আগের মতো ঠিকঠাক কাজ করছে। ও, এরএমের খবর কি? বিশেষজ্ঞ ভদ্রলোক জানতে চান। এই কাজটা হয়েছে এরকম একটা লুপ বারবার করে শুধু শুনতে পাচ্ছি ভেতর থেকে। খুবই দুঃখের কথা। টেলিফোনের অন্য প্রান্ত থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। সত্যি দুঃখের। বুঝতে পারছি না এরএমকে আবার ঠিক করে নেওয়া যাবে কিনা। যাই হোক, আপনার ওই মেশিন ঘর থেকে গলন্ত সিলিকন বের করে নেওয়ার পর একবার জানাবেন, বুঝলেন? আমি গিয়ে ওর অবস্থাটা একবার দেখে আসব। আচ্ছা, জানাবো। বলেই খট করে রিসিভারটা নামিয়ে রাখল স্প্যাসকি। এই রোবট বিশেষজ্ঞ ভদ্রলোকেরই যত দয়া মায়া। একে তো রোবট, তার ওপর তার আবার নাকি জীবনের দাম। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প কৃতদাস। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।